প্রথম প্রশ্নটা আছে কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি? আলোর প্রতিসরণ, কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি? আমি আপনাদের 10 সেকেন্ড সময় দিচ্ছি, একটু ঝটপট উত্তর করে যাবেন। এখানে ক নম্বরে দেওয়া আছে বেগুনি, খ নম্বরে দেওয়া আছে সবুজ, গ নম্বরে দেওয়া আছে লাল এবং ঘ নম্বরে দেওয়া আছে হলুদ। একটু দয়া করে আপনারা ঝটপট উত্তরটা দিয়ে যাবেন। দেখেন, এই যে আমরা যে আলোটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে দৃশ্যমান আলো। আমরা আলোচনা করবো দৃশ্যমান আলো নিয়ে। দৃশ্যমান আলো, যে আলোটা আমরা দেখি, এই যে রুমে আলো আছে, এটা দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো ছাড়াও কিন্তু অনেক কিছু আছে দৃশ্যমান আলোর মতো। তো এটা একটা দৃশ্যমান আলোক রশ্মি। যে আলোক রশ্মি, এটা হচ্ছে দৃশ্যমান আলোক রশ্মি। দৃশ্যমান আলো রশ্মি আর লিখলাম না, এটা দৃশ্যমান আলো। তো আমরা মনে রাখবো দৃশ্যমান আলো মানে সাদা আলো। অন্যান্য কালারের আলো আমাদের কাছে দৃশ্যমান হয়, তবে যখনই আমাদেরকে দৃশ্যমান আলো বা তথাকথিত আমরা যে আলো বলতে যেটাকে বুঝি সেটা যখন আমরা বুঝবো, তখন আমরা বুঝবো তার কালার হবে সাদা। দৃশ্যমান আলোর কালার সাদা, এটা মাথায় রাখবো। তো দৃশ্যমান আলো যখন আমরা প্রিজমে দিব, একটু খেয়াল করবেন, এটার নাম হচ্ছে প্রিজম। প্রিজম কি আমি আপনাদের অবশ্যই বলবো। দৃশ্যমান আলো যখন আমরা প্রিজমে দেব, প্রিজম কি? কাচের তৈরি, কাচের তৈরি পিরামিড আকৃতির যন্ত্রকে বলা হয় প্রিজম। আমি আবার একটু বলি, কাচের তৈরি পিরামিড আকৃতির একটা যন্ত্র, তার নাম হচ্ছে প্রিজম। তো দৃশ্যমান আলো মানে সাদা আলো। এই আলোটা যখন আমরা প্রিজমে দেব, তখন এই আলোটা প্রিজমে প্রবেশ করবে, কারণ এটা কাচের তৈরি। আর আমরা জানি কাঁচে আলো প্রবেশ করে, স্বচ্ছ কাঁচ হলে আলো প্রবেশ করবে। তো ঢুকবে সাদা বর্ণের আলো, যখন বের হবে তখন 7 বর্ণের আলো বের হবে। 7 বর্ণ, 7 যখন ঢুকবে তখন বের হবে 7 বর্ণের আলো। বর্ণগুলো কি? বে। বর্ণগুলো কি? বে, নি, আ, স, হ, ক, লা। একটা বেশি দিয়ে ফেলছি, মুছে দিচ্ছি। অর্থাৎ বে, নি, আ, স, হ, কলা। এটা আমরা পাবো, এটা আমরা পাবো, এটা আমাদের প্রিজম। তো আমরা আলো পাবো হচ্ছে বে, নি, আ, স, হ, কলা। তো আমরা জেনে রাখবো, একটু মনোযোগ দিয়ে শুনবো, এই যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। মনে রাখবো, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তার থেকে বেশি নীল বর্ণের আলোর, তার থেকে আসমানি বেশি, তার থেকে সবুজ বেশি, তার থেকে হলুদ বেশি, তার থেকে কমলা বেশি, তার থেকে লাল বেশি। তাহলে সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির, আর সবচেয়ে বেশি হচ্ছে লালের। এটা মাথায় রাখবো। এখন তরঙ্গ দৈর্ঘ্য কি, এটা যদি আমরা না বুঝি, এই যে এটা হচ্ছে একটা ঢেউ, এই ঢেউয়ের উঁচু জায়গাগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ। একটু মনোযোগ দেবো আমরা প্লিজ। ঢেউয়ের উঁচু জায়গাগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ। এই একটা তরঙ্গ শীর্ষ থেকে আরেকটা তরঙ্গ শীর্ষের যে দূরত্ব, তার নাম তরঙ্গ দৈর্ঘ্য। সহজ করে বলে দিলাম, ঢেউয়ের বা তরঙ্গের উঁচু জায়গাগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ। আর এই তরঙ্গ শীর্ষের একটা শীর্ষ থেকে আরেকটা শীর্ষের যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তো নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, নীল এবং বেগুনি। তো নীলের থেকে আবার বেগুনি কম। তো যাই হোক, এটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বেগুনির, এরা একদম কাছাকাছি, নীল এবং বেগুনি কাছাকাছি। তো যাই হোক, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এখন আমি আপনাদের বলি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার প্রতিসরণ বেশি। আমি আবার একটু বলি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তার প্রতিসরণ বেশি। এখন বলেন উত্তর কি হবে? এটা ছিল আমাদের বেসিক। বেসিকটা কি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? বেগুনির। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? লালের। এটা আমরা মাথায় রাখবো, কিছুক্ষণ পর এটা নিয়ে আমাদের আলোচনা আছে। তো আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। দেখি নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, এটা মাথায় রাখবেন। যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে ছড়ায় বেশি, অর্থাৎ তার প্রতিসরণ বেশি। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে আমরা চলে যাই, দেখি আমাদের পরের কোশ্চেনটা কি আছে। একই রকম পরের কোশ্চেনটা হচ্ছে, দেখেন এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা আসছে নাই, শুধু প্রাইমারি না, অনেক পরীক্ষা আসছে, এটা অনেকগুলো পরীক্ষা আসছে। তো আমরা শুধু একটা দেখাইছি যে আসলে এটা আসে, এটা বুঝাই দিচ্ছি যে আসে। এর আগেরটা কিন্তু সেম ছিল, এই যে দেখেন আগেরটা কিন্তু সেম ছিল। এটাও কিন্তু প্রাক প্রাথমিক পরীক্ষা আসছে, শুধু প্রাক প্রাথমিক না, কয়েকবার আসছে।
এই প্রশ্নগুলো একাধিকবার এসেছে বিভিন্ন চাকরি পরীক্ষায়। তো পরের প্রশ্ন আমাদের, যে পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর কিসের, মানে আলোর কিসের কারণে, আলোর কোনটার কারণে পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখায়? এখানে আমাদের ক নম্বরে আমরা বলেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, খ নম্বরে আমরা বলেছি অপশনে দিয়েছি প্রতিসরণ, গ নম্বরে দিয়েছি আলোর বিচ্ছুরণ, ঘ নম্বরে দিয়েছি পোলার আয়ন। পোলার আয়ন, এটা কোনটা উত্তর হবে আপনাদের থেকে একটু জেনে নিই উত্তরটা, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলো চলে দুই মাধ্যমে, মনে রাখবো যে আলো চলে স্বচ্ছ মাধ্যমে, স্বচ্ছ আলো চলে স্বচ্ছ মাধ্যমে, স্বচ্ছ যে কোনো স্বচ্ছ মাধ্যমে আলো চলবে। আর এই স্বচ্ছ মাধ্যম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হালকা, একটা হালকা একটা হালকা আর একটা হচ্ছে ঘন। তাহলে স্বচ্ছ মাধ্যম দুই প্রকার, একটা হালকা আর একটা ঘন। মনে রাখবো হালকা মাধ্যম বলতে আমরা বুঝি বায়ু, দ্যাট মিন্স বাতাস। আর ঘন মাধ্যম বলতে আমরা কি বুঝি? ঘন মাধ্যম বলতে আমরা বুঝি পানি, হীরক, কাঁচ, এগুলো ঘন মাধ্যম। তো ঘন মাধ্যম অনেক আছে, কিন্তু হালকা মাধ্যম একটাই, হালকা মাধ্যম সেটা কি? বায়ু। আর ঘন মাধ্যম অনেক আছে, পানি আছে, কাঁচ আছে, হীরক আছে, হীরা, হীরা, এগুলো সব ঘন মাধ্যম। তো যাই হোক, তো আলো চলে স্বচ্ছ মাধ্যমে, আবার স্বচ্ছ মাধ্যম দুই প্রকার, হালকা এবং ঘন। তার মানে আলো হালকা দিয়েও চলে, ঘন দিয়েও চলে। মনোযোগ দিয়ে একটু শুনবো। তাহলে একটা মাধ্যম হালকা, মানে এটা বায়ু মাধ্যম হালকা, আর একটা মাধ্যম হচ্ছে ঘন। তো এই যে আলো যখনই এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে প্রবেশ করবে, যখন এতক্ষণ ছিল কি, এতক্ষণ ছিল হালকা মাধ্যমে, হালকা মাধ্যম থেকে যখনই ঘন মাধ্যমে যাবে তখনই আলো একটু বেঁকে যাবে। এই যে আলো, যে আমরা জানি যে আলো চলে সোজা পথে, সোজা, আলো এইভাবে যাওয়ার কথা ছিল, সোজা, সোজা না গিয়ে বেঁকে গেল। এই যে এক মাধ্যম থেকে আর এক মাধ্যমে গেলে যে আলো বেঁকে যায়, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। একটু মনোযোগ দিয়ে শুনবো। আলো যখনই এক মাধ্যম থেকে, যে এক মাধ্যম থেকে এরপরে অন্য মাধ্যম, ঘন মাধ্যম, ভিন্ন মাধ্যমে যায়, তখন আলো একটু বেঁকে যায়। এই যে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার ফলে আলো যে বেঁকে যায়, এই বেঁকে যাওয়াকে বলা হয় আলোর প্রতিসরণ। প্রতিসরণ এইটা খ নম্বর, আলোর প্রতিসরণ। আমরা পাইলাম আলোর প্রতিসরণ। এখন প্রতিসরণের সাথে আমাদের, প্রতিসরণ একটা প্রাকৃতিক ঘটনা, এটা একটা ন্যাচারাল ঘটনা। আজকে আমি যে পড়াগুলো পড়াবো এগুলো বিজ্ঞানের ঘটনা, কিন্তু এগুলো আসলে প্রকৃতির ঘটনা, ন্যাচারাল ঘটনা। যেমন আলোর প্রতিসরণ, এটা প্রকৃতির ঘটনা, এটা প্রকৃতির মধ্যে দিলে এরকম হয়ে যাবে। মাধ্যম দিলে, মাধ্যমের ভেতরে দিলে নিজে থেকে মাধ্যম এটা করে নিবে, কোনো প্রেশার ক্রিয়েট করতে হবে না। এটাই হচ্ছে প্রাকৃতিক ঘটনা। তো যাই হোক, এটা একটা ন্যাচারাল ঘটনা। তো প্রত্যেকটা ঘটনার একটা ফলাফল থাকে। যেমন এখন যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হওয়ার ফলাফল আসতে পারে, বন্যা হতে পারে, জলাবদ্ধতা হতে পারে। এখন যদি খরা হয় তাহলে আমরা অনাবাদ বা আবাদ করতে পারবো না, চাষ করতে পারবো না। তো প্রত্যেকটা ঘটনার একটা করে ফলাফল থাকে। তাহলে আলোর প্রতিসরণ যেহেতু একটা প্রাকৃতিক ঘটনা, সুতরাং এই ঘটনার একটা ফলাফল থাকবে। এই ঘটনার ফলাফল কি? প্রতিসরণ হলে ফলাফল দুটা পাবো। একটা ফলাফল কি? ছোট জিনিস বড় দেখাবে। প্রতিসরণ হলে ছোট জিনিস বড় দেখাবে, ছোট জিনিস বা ছোটকে বড় দেখাবে, ছোটকে বড় দেখাবে। অর্থাৎ কোন ছোট জিনিসকে প্রতিসরণ ঘটালে আমরা সেটাকে বড় দেখব। এটার উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে গোধূলি এবং উষার সময় সূর্যকে বড় দেখা যায়। যখন সূর্য উঠে তখন সূর্যকে কিন্তু অনেক বড় দেখায়, অনেক বড়। এটা আপনারা দেখে থাকবেন। আবার যখন সূর্য অস্ত যায় তখন সূর্যকে কিন্তু বড় দেখায়। আমি লালের কথা বলতেছি না, বড়। লাল হয় ভিন্ন কারণে, কিন্তু লালও হয় আবার বড় হয়। তো বড় হয় কিসের কারণে? আলোর প্রতিসরণের কারণে। তো প্রতিসরণের ফলে এক নম্বর ঘটনা আমরা কি বললাম? ছোটকে বড় দেখা, অর্থাৎ ছোট জিনিসকে বড় দেখায়। দুই নম্বর ঘটনা হচ্ছে সোজা জিনিস বাঁকা দেখায়। এই সেই সোজা জিনিসকে বাঁকা দেখাচ্ছে। আসলে নৌকার বইটা একটা সোজা জিনিস, কিন্তু যখনই পানিতে রাখছে তখনই হালকা থেকে ঘন মাধ্যমে গেছে। পানিতে রাখছে মানে যে হালকা থেকে ঘন, পানি ঘন, তাহলে হালকা থেকে ঘনতে গেছে, মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। যখনই মাধ্যম চেঞ্জ হয়ে গেছে তখন সোজা এই বইটাকে বাঁকা দেখাচ্ছে।
ওকে, তাহলে উত্তর কি হবে? সোজা জিনিস বাঁকা দেখাচ্ছে, উত্তর হবে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের ফলে সোজা জিনিস বাঁকা দেখায়, ছোট জিনিস বড় দেখায়। একটু ঝটপট লিখে রাখবেন, খাতা লিখে রাখলে এটা আপনার বুঝতে সহজ হবে। ওকে, তাহলে আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। আশা করি আপনারা আলোর যে প্রতিসরণ এটার ফলাফল পরীক্ষা আসে, যদি বলা হয় যে একটি বাঁশ পানিতে পুঁতে দিলে, সোজা বাঁশ পানিতে পুঁতে দিলে একটি সোজা বাঁশ মানে পানিতে স্বচ্ছ পানিতে পুঁতে রাখলে বাঁশকে বাঁকা দেখায় কেন? এটা কেন বাঁকা দেখায়? আলোর প্রতিসরণের জন্য দেখায়। ওই যে পানি ঘনমাধ্যম, হালকা থেকে ঘনমাধ্যমে গেছে, ফলে কি দেখাবে? বাঁকা দেখাবে। আবার একটা কয়েন, একটা পয়সা যদি আপনি পানিতে চুবিয়ে দেন এবং গ্লাসে দেন, সেই গ্লাসটা যদি কাঁচের গ্লাস হয়, তাহলে দেখবেন ছোট একটা কয়েন যখন পানিতে দিবেন, পানির ভেতর দিয়ে যখন দেখবেন, তখন দেখবেন বড় দেখাবে। এটা কেন দেখাবে? ওই যে পানিতে দিছি, বাতাস থেকে পানিতে গেছে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেছে, ফলে ছোট জিনিস বড় দেখাবে। প্রতিসরণের ফলে দুইটা ফলাফল হয়, ছোট জিনিস বড় দেখায়, সোজা জিনিস বাঁকা দেখায়। আশা করি বুঝতে পারছেন। চলে যাই, এই ফাঁকে একটু আপনাদের কমেন্ট পড়ে আসি। মন উদাসী তপু 1 নম্বর প্রশ্নটা একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের উত্তর, 1 নম্বর প্রশ্নের উত্তর কি ব্যাক করব? ব্যাক করে যাই, কারণ মন উদাসী বুঝতে পারে নাই, আমারও শুনে খারাপ লাগতেছে। হ্যাঁ, ক্লিয়ার হওয়া দরকার আছে। আমরা জানি সাদা আলো, আমরা জানি সাদা আলো ভেঙে, সাদা আলো মানে কিন্তু দৃশ্যমান আলো। এই যে দৃশ্যমান আলো, এই দৃশ্যমান আলো মানেই সাদা আলো, দৃশ্যমান আলো মানেই সাদা আলো। তো সাদা আলো যখন আমরা প্রিজমে দেব, প্রিজম কি কাঁচের তৈরি একটা পিরামিডের মতো যন্ত্র, কাঁচের তৈরি, স্বচ্ছ কাঁচের তৈরি। তো সাদা আলো যখন আমরা ছাড়বো, তখন এই আলোটা অবশ্যই কোথায় প্রবেশ করবে? আলোটা অবশ্যই কাঁচের মধ্যে প্রবেশ করবে। কাঁচ, এটা কাঁচের তৈরি, প্রবেশ করে যখন ওই পাশ দিয়ে বের হবে, তখন 7 রঙে ভেঙে যাবে। 7 রঙে ভেঙে যাবে। দেব সাদা, হয়ে যাবে 7 রং, সাদা রংটা 7 রং হয়ে যাবে। এটা মাথায় রাখবো। তাহলে এটা আমরা একটা জিনিস নোটিশ করব, যে সাদা আলো ভেঙে 7 রং হয়, সাদা আলো ভেঙে 7 রং হয়। তাহলে 7 রং একত্রিত করলে সাদা হবে, এটা আমরা মাথায় রাখবো। অর্থাৎ বেনি আর সহ কলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, এই যে 7টা রং, এই 7টা রংকে একত্রিত করলে কিন্তু আবার সাদা বা দৃশ্যমান আলো হয়ে যায়। আবার এই দৃশ্যমান আলোকে ভাঙলে আমরা সাদা আলো পাই, 7 রং পাই। দৃশ্যমান আলোকে ভাঙলে আমরা 7 রং পাই, আবার 7 রংকে একত্রিত করলে আমরা দৃশ্যমান আলো পাই। এটা মাথায় রাখবো। এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু আমাকে একটু জানাবেন যে স্যার বুঝতে পেরেছি, তারপরের স্টেজে আমি চলে যাব। নিশ্চিত আজ বই পেয়ে যাবেন আপু। আচ্ছা, আপনারা নিজেদের মধ্যে করেন, কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু আমাকে এনশিওর করবেন, তাহলে আমি নেক্সট আলোচনায় চলে যাব। আচ্ছা, এখনো পর্যন্ত কোনো উত্তর পাই নাই লালের। আচ্ছা, হ্যাঁ, অলরেডি আমি বুঝতে পেরেছি। জি স্যার, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন আমরা আসি, এই যে সাদা আলো ভেঙে যে 7টা কালার হয়, এই 7টা কালারের মধ্যে একটা নাম হচ্ছে বে মানে বেগুনি, যার ইংরেজি হচ্ছে ভায়োলেট। নি মানে নীল মানে ইংলিশে নীলকে কি বলে? ইংলিশে নীলকে বলে ইন্ডিগো। এরপরে বেনি, আতে আসমানি, আসমানির ইংরেজি কি? আসমানির ইংরেজি হচ্ছে ব্লু। এরপরে বেনি সতে হচ্ছে সবুজ, বেনি হতে হলুদ, কতে কমলা, লাতে উলালা না লাল। এতটুকু ক্লিয়ার? তো এটার তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার থেকে
450 ন্যানোমিটার। ন্যানোমিটার বোঝেন নাই? ক্লিয়ার করি। নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 450 থেকে 480, 450 থেকে 480 ন্যানোমিটার। আসমানি রঙের তরঙ্গ দৈর্ঘ্য 480 থেকে 500 ন্যানোমিটার। সবুজের তরঙ্গ দৈর্ঘ্য 500 থেকে 550 ন্যানোমিটার। হলুদের তরঙ্গ দৈর্ঘ্য 550 থেকে 600 ন্যানোমিটার। কমলার তরঙ্গ দৈর্ঘ্য 600 থেকে 650 ন্যানোমিটার। লালের তরঙ্গ দৈর্ঘ্য 650 থেকে 700 ন্যানোমিটার। এখন আপনারা একটু দেখে বলেন কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এটা আমি এর আগের বার লিখেছিলাম না, কারণ অনেক প্রশ্ন সলভ দেবো, তো এই জন্য অসুবিধা নেই, না বুঝলে আবার আমরা আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো এটা শুধু দেখে একটু বলবেন যে কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখানে কোনটা কোনটা বলেন আপনারা, এর মধ্যে বলেন কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আমরা তো আলোর উপরে ক্লাস নিব, সেটা ভিন্ন বিষয়। এটা আজকে আমি প্রশ্ন সলভ করতেছি, এর ভেতরে যে আলোচনা আসবে সেটা মৌলিক রং নিয়ে বিস্তারিত আলোচনা করব। মৌলিক রং একটা, আর একটা হচ্ছে মৌলিক বর্ণ, ভিন্ন জিনিস। মৌলিক রং মৌলিক বর্ণ, একটা হচ্ছে আলোর রং আর একটা হচ্ছে পেইন্ট। পেইন্ট কালার না, পেইন্ট একটা কালার একটা পেইন্ট। তো কালার আর পেইন্ট নিয়ে আমরা পরে আলোচনা করব, এটা ভিন্ন আছে। মৌলিক রং এবং প্রাথমিক বর্ণ এটা আলাদা জিনিস, এটা আমি আলোচনা করব অন্য ক্লাসে, আজকে না। আজকে টপিকসের মধ্যে আমরা থাকি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তো যাই হোক, এর মধ্যে অনেকে লিখছে বেগুনি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এখন বলেন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? আমি আর প্রশ্ন করবো না, উত্তর দিয়ে দিলাম। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হচ্ছে লালের, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কত? 650 থেকে 700 ন্যানোমিটার। এখন সাদা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? দৃশ্যমান আলো মানে সাদা আলো, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখেন এইখানে তরঙ্গ দৈর্ঘ্য শুরু হইতে কত দিয়ে? শুরু হইতে 400 দিয়ে, শেষ হইতে কত দিয়ে? 700। তাহলে এখানেও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে 700। এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত? 400 থেকে 700। তার মানে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে তরঙ্গের দৈর্ঘ্যের উপরে কোন রকম প্রভাব পড়ে নাই, কারণ এখানে কত আছে? 400 থেকে 700। এখানে কত? 400 থেকে 700। ওকে, তো আমরা জেনে রাখবো যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সে ছড়ায় বেশি। ছড়ায় মানে স্ক্যাটারিং হয় বেশি, বিক্ষেপণ বেশি। আর বিক্ষেপণ বেশি হলে তার দ্বারা আলোর প্রতি, এই যে লেখা আছে কোন বর্ণের আলোর প্রতিসরণ বেশি হয়, তার দ্বারা আলোর প্রতিসরণ বেশি হয়, যে ছড়ায় বেশি। তাই যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে সে ছড়াবে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য কম কার? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেগুনির কম, তাহলে বেগুনি ছড়াবে বেশি। আর যে যত বেশি ছড়াবে তার দ্বারা তত বেশি কি হবে? এইটা হবে প্রতিসরণ, হবে প্রতিসরণ। ক্লিয়ার? একটু বুঝে থাকলে ক্লিয়ার লিখে যাবেন প্লিজ। নৌকার বৈঠা বাঁকা দেখায়, এটা বলেছি প্রতিসরণের কারণে। নৌকার বৈঠা যে বাঁকা দেখায়, এটা কেন দেখায়? আলোর প্রতিসরণের কারণে। এটা আমাদের উত্তর হয়ে গেছে। আমরা আমাদের 3 নম্বর একটু দেখে আসি। 3 নম্বরে কি আছে দেখেন, গোধূলির কারণ কি? যে উত্তরটা আপনারা বারবার দিচ্ছিলেন, এখন সেই উত্তরটা হবে কি হবে না একটু খেয়াল করে দেখেন। এখানে কি বলা হয়েছে? গোধূলির কারণ কি? গোধূলি, গোধূলির কারণ কিন্তু আমরা জানি যে গোধূলি হয়। গোধূলি হলে কি দেখায়? গোধূলি হলে সূর্যকে লাল দেখায়। গোধূলি হলে সূর্যকে লাল দেখায়। উষার সময়, উষা মানে সকালবেলা, ভোরবেলা, ভোরবেলা যখন সূর্য উঠে তখন সূর্যকে লাল দেখায়, আবার যখন অস্ত যায় তখনও লাল দেখায়। তো লাল দেখায় কিসের কারণে? এখানে সেটা বলা হয়েছে। সূর্যকে লাল দেখায় কেন? কোন সময়? এই যে গোধূলির সময়। আর গোধূলি মানে কি? গোধূলি মানে কি? লাল।
গোধূলি মানে সূর্যাস্ত, কাজ করতেছে না কেন? গোধূলি মানে সূর্যাস্ত। এই সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, এটা কিসের কারণে, কোন ঘটনার কারণে? প্রতিফলন, প্রতিসরণ না বিক্ষেপণ, নাকি কোনোটি নয়? ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে, যদি উত্তর করতে না পারেন তাহলে সমস্যায় পড়ে যাব। এইবার উত্তরটা কি হবে? এবার উত্তরটা হবে, আমি ওইভাবে প্রশ্ন সাজিয়েছি, তাহলে সবচেয়ে বেশি প্রতিসরণ হয় কোথায়? বেগুনি আলোতে। আর তার সবচেয়ে বেশি বিক্ষেপণ হয়, বিক্ষেপণ মানে ছড়ানো, সবচেয়ে বেশি বিক্ষেপণ হয় কোথায়? লাল আলোতে। সবচেয়ে বেশি বিক্ষেপণ হয় লাল আলোতে। বিক্ষেপণ কেন লাল আলোতে বিক্ষেপণ হয়? কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ছড়ায় কম। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ছড়ায় কম। কেমন একটু খেয়াল করবেন, যে এটা একটা তরঙ্গ, এটা একটা তরঙ্গ, এই জিনিসটাকে সোজা করার পরে আমরা আবার এরকম করলাম, এরকম করলাম, তাহলে কি এখানে থাকবে না আরো একটু যাবে? তো এটার নাম দিলাম আমরা সেট, এটার নাম দিলাম আমরা ক, আর এটার নাম দিলাম আমরা খ নাম। তো এটা ছড়াইছে এখান থেকে এই পর্যন্ত, ছড়ানো মানে এই দিকে, উপরের দিকে না, সামনে পেছনে কতটুকু যাবে সেটা। তো ক ছড়াইছে এখান থেকে এতটুকু, আর খ ছড়াইছে এখান থেকে এতটুকু। তাহলে দেখেন তো কে বেশি ছড়াইছে? সবচেয়ে বেশি ছড়াইছে খ, কারণ খ ছড়াইছে এইখান থেকে এতটুকু, আর ক ছড়াইছে এইখান থেকে এতটুকু, অল্প। তো দেখেন তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি? এই যে তরঙ্গ দৈর্ঘ্য, তো এটা কর তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা খর তরঙ্গ দৈর্ঘ্য। এখন বলেন তো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় কার, কর না খর? একটু উত্তর করে যান। তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, কর না খ? অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য এখানে কর বেশি। ক উপরেরটা অনেক বড়, নিচেরটা ছোট। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে ছড়ায় কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম সে ছড়ায়, ছড়ানো মানে বিক্ষেপণ। তাহলে বিক্ষেপণ কার বেশি হবে? বিক্ষেপণ হবে লাল আলোর। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে ছড়ায় কম, ছড়ায় কম মানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে ছড়ায় কম, ছড়ায় কম মানে এক জায়গায় থাকে, আর এক জায়গায় থাকে মানে বিক্ষেপণ কম। তাহলে লাল আলোর বিক্ষেপণ কম, আর বেগুনি আলোর বিক্ষেপণ বেশি। যার বিক্ষেপণ কম হবে তার দ্বারা, যার বিক্ষেপণ কম হবে, ছড়াবে কম, তাকে দূর থেকে দেখা যাবে, দূর থেকে দেখা যাবে, দূর থেকে, অনেক দূর থেকে দেখা যাবে। আর এই যে দূর থেকে যে দেখা যায়, এই দূর থেকে দেখা যায়, এই জন্য আমরা লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি। বিপদ, আমরা বিপদ সংকেত হিসেবে লাল আলোকে ব্যবহার করে থাকি। কেন ব্যবহার করি? কারণ দূর থেকে যাতে দেখে আমি সাবধান হতে পারি, সাবধান। তাই লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। কারণ ছড়ায় কম। কেন কম ছড়ায়? বিক্ষেপণ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে ছড়ায় কম, এই যে এক জায়গায় থাকে, তাহলে অনেকগুলো থাকে, দূর থেকে দেখা যায়। এই জন্য লাল আলোকে কিসে ব্যবহার করা হয়? বিপদ সংকেতে। তো এখানে আমাদের প্রশ্ন ছিল গোধূলির কারণ কি? গোধূলির কারণ হচ্ছে বিক্ষেপণ। কারণ গোধূলির সময় লাল হয়, গোধূলির সময় সূর্য কি হয়ে যায়? লাল হয়ে যায়। ওকে, আরো কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখে আসি, যদিও আমার কষ্ট করে একটু দেখতে হবে। আমি একটু দেখে আসি। উত্তর ক বিপ্লব, না উত্তর ক হবে না, এটার উত্তর ক হবে না, এটার উত্তর হবে গ, এটার উত্তর হবে গ, উত্তর হবে আলোর বিক্ষেপণ। এরপরে একা পাখি, একা পাখি বলছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ছড়ায় কম। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তো ছড়াবেই কম, সেটা তো আমি উদাহরণ দিয়েছি, ক খ দিয়ে উদাহরণ দিয়েছি। এরপরে লিখছে একা পাখি, আবার লিখছে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ছড়ায় কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে ছড়ায় কম। হ্যাঁ, এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি ক, এই তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ছড়াইছে কম, এই যে কম ছড়াইছে, আর এটা অনেক দূর ছড়াইছে। তরঙ্গ দৈর্ঘ্য বেশি কম হওয়ার কারণে অনেক দূর ছড়াইছে, ছড়ানো মানে বিক্ষেপণ। আচ্ছা, আমি আসলাম সূর্য ডোবার পূর্বে
পশ্চিম আকাশে দেখা যায়, হ্যাঁ পশ্চিম আকাশে অবশ্যই দেখা যাবে, পশ্চিম আকাশে এ সময় ঘন বায়ুস্তর ভেদ করে, এটা আলোর প্রতিসরণ, এটা আলোর প্রতিসরণ, কিন্তু প্রতিসরণ হয় লাল আলোতে ওখানে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বেগুনি আলোতে। এটা আমরা মাথায় রাখবো, প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বেগুনি আলোতে। তখন প্রতিসরণ হয়, কিন্তু প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বেগুনি আলোতে। কেন আমি পরে বুঝাচ্ছি। আচ্ছা, এখানে দুটা ঘটনা, একটা হচ্ছে সূর্যকে বড় দেখায়, বড় দেখায় প্রতিসরণের জন্য, একই সঙ্গে সূর্যকে লাল দেখায়, লাল বড় সময় লাল দেখায়, লাল দেখায় বিক্ষেপণের কারণে। এটা মাথায় রাখবো, লাল দেখায় বিক্ষেপণের কারণে, আর বড় দেখায় প্রতিসরণের কারণে, দুটা ভিন্ন জিনিস। আচ্ছা, তবে দুটারই সম্পর্ক আছে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে। আচ্ছা, আমরা নেক্সট একটু আলোচনা চলে আসি। নেক্সট আলোচনা কি আছে আমরা একটু দেখে আসি। নেক্সট আলোচনা 7টি রঙের সমন্বয়ে সাদা রং হলে, প্রশ্নটা ভালো করে বুঝবেন, 7টি রঙের সমন্বয়ে, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছি যে 7টা রঙের সমন্বয়ে কি রং তৈরি হয়? সাদা রং। আবার সাদা রংকে ভাঙলে আমরা 7 রং পাই, 7 সাদা ভেঙে 7টা হয়, 7টা ভেঙে 7টা জোড়া লেগে সাদা হয়। তো এখানে বলাই আছে, কোশ্চেনে আসছে, দেখেন এটা প্রশ্নটা আসছে কোথায়? প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক খুলনায় আসছে 2005 সালে, খুলনা বিভাগে আসছে 2005 সালে। তো প্রশ্নটা কি ছিল? 7টি রঙের সমন্বয়ে সাদা রং হলে, মানে 7টা রং একত্রিত হয়ে যে রংটা হবে এর নাম হচ্ছে সাদা। এটা আলোর ক্ষেত্রে, কিন্তু আবার তোমার বাসায় যে ডিসটেম্পার আছে, ডিসটেম্পারের ক্ষেত্রে না, রঙের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র আলোর বর্ণের ক্ষেত্রে। আলোর বর্ণের ক্ষেত্রে যখন 7টা রং একত্রিত হয়ে হবে তখন সেটাকে সাদা দেখাবে। 7টা রং একত্রিত হলেই সাদা দেখাবে আলোর বর্ণের ক্ষেত্রে। সে কোন কোন রং? বে, নি, আ, স, হ, কলা, এই কয়টা হলে। কালো রং কিসে হয়? মানে কিভাবে কালো রং হয়? হাউ, কালো রংটা হবে কিভাবে? একটু মনোযোগ দিয়ে শুনবো। আমরা জানি যে 7টা রঙের কথা আমরা বলছি, 7টা রং একটু শুনবো। এই 7টা রঙের মধ্যে যে কোনো 6টা যদি হয়, এই 7টা রঙের মধ্যে যদি যে কোনো 6টা হয়, 6টা অথবা 6টা অথবা 5টা অথবা 4টা অথবা 2টা অথবা 1টা অথবা 3টা, ভালো করে শুনবো। এই 7টা কালারের মধ্যে যে কোনো 6টা একত্রিত করলে ওটার কালার হবে কালো। ওটার কালার হবে কি? কালো। অর্থাৎ 7 রং না থাকলে কালার কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এটা আমরা মাথায় রাখবো, কালো হবে। 7 রং একত্রিত না থাকলে কালার কালো হবে, সব কালো হবে, সব কালো, কালো 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 কালো। যখনই 7টা একত্রিত হবে তখনই সেটা হয়ে যাবে সাদা। তাহলে এখানে উত্তরটা কি আছে দেখেন, উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি। এখানে লেখা আছে লাল সবুজের সমন্বয়ে, অর্থাৎ কালো রং হবে লাল সবুজের সমন্বয়ে। এখানে ক নম্বরে বলা আছে? খ নম্বরে বলা আছে নীল ও লালের রঙের সমন্বয়ে। নীল লাল, নীল থাকবে লালও থাকবে, এরা মিলে কি কালো হয়? না, হয় না। হয়, এটাও হয়। এরপর লেখা আছে বেগুনি ও নীলের রঙের সমন্বয়ে। বেগুনি নীল আলোর সমন্বয়ে অবশ্যই ভিন্ন একটা রং হবে, কালো হবে, কিছুটা কালচে হবে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে যেটা বলা আছে, সব রঙের অনুপস্থিতিতে কালার কালো হয়ে যায়। সব রং সবার জন্য কালো হবে, তবে সঠিক হবে কি? সবগুলো রঙের অনুপস্থিতি থাকলেই কালার ডেফিনেটলি কালো হবে। এটা তাও কিছুটা আভা দেখাবে, সাদা আভা দেখাবে বা অন্য কালার দেখাবে। কিন্তু যদি কোনো কালারই অনুপস্থিত না থাকে, মানে উপস্থিত না থাকে কোনো কালার, লাল থাকলো না, বেগুনি থাকলো না, নীল থাকলো না, সবুজ থাকলো না, কমলা থাকলো না, হলুদ থাকলো না, তখন কালারটা কি দেখাবে? তখন কালারটা দেখাবে কালো। এটাই আমাদের উত্তর। ঘুরে ফিরে কিন্তু ওই বেনিয়া সহ কলাতে আসতেছে। আচ্ছা, আমরা একটু কমেন্ট পড়ে আসি। ঘ নম্বর উত্তর, হ্যাঁ এটা আমাদের রুকসানা, আমি আসলে পড়তে পারতেছি না, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে। আমি চশমা ছাড়া একটু কমই দেখি, এটা আমার উইকনেস। যদি আমার সামনে ডিভাইস আছে, বড় ডিভাইস,
ইন্নালিল্লাহ। জুবাইর ভাইকে কমেন্ট গুলো একটু বড় করতে বলেন, আমি একটু পড়তে কষ্ট হচ্ছে, দেখি পড়া যায় কিনা। কমেন্ট গুলো বড় করলেই পড়া যাবে ওখান থেকে। হ্যাঁ, কমেন্ট গুলো একটু পড়লে জিনিসটা সুন্দর হবে। আচ্ছা, আমরা নেক্সট চলে আসি। কারো কোনো কোশ্চেন আছে কিনা আমি সেটা দেখার ব্যবস্থা করতেছি। আমি একটু আপনাদের কমেন্ট গুলো বড় করার মানে প্রোগ্রাম হাতে নিয়েছি। আমার ডিভাইসে এখন একটু কমেন্ট গুলো আশা করি বড় হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ও ফাইন হয়েছে ক্লাস কারো। আচ্ছা, ফারজানা মিমি বলছে সামিয়া। আচ্ছা, আমি দেখতেছি। স্যার গো 40 মিনিটে 3টা প্রশ্ন হয়েছে, বাকিগুলো। আচ্ছা, অসুবিধা নেই, আপনার প্রশ্ন বড় কথা না, আপনি এটার বেসিকটা বুঝতে পারতেছেন কিনা এটা দেখেন। এটা তো ব্যাখ্যা করতেছি, এটা তো ক্লাসের মতো করে। আপনি চাইলে আমি কোশ্চেন সলভ দিয়ে দেবো, কোনো ব্যাখ্যা দেবো না, তাহলে তো আপনার আবার মনে থাকবে না। বিজ্ঞান তো, অসুবিধা নেই, ধারাবাহিকভাবে আমি ক্লাস নেব, কোনো টেনশন নেই আপনাদের। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই। অবশ্যই এটা আপনার কথা ঠিক আছে, কিন্তু ভালো করে পড়তে গেলে তো একটু সময় দিতে হয়। লাল আলোতে নীল রঙের ফুল কেমন দেখায়? এইখানে যে কাহিনী চলে আসছে যে আলো একত্রিত হলে কি হয়। তাহলে লাল আলো আর নীল ফুল, আলো লাল ফুল নীল, কি হবে বলেন? একটু আপনারা বলে যান, কমেন্ট করে যান। আলো লাল ফুল নীল কি কেমন দেখাবে? ফুলকে কেমন দেখাবে? অর্থাৎ লাল আলোর ভেতরে আপনি যদি নীল ফুল নিয়ে আসেন, এই ফুলটাকে কেমন দেখাবে? একটু উত্তর দিয়ে যাবেন প্লিজ। এখানে নিপা কমেন্ট করেছেন, মনের মতো কথা কইছো। আচ্ছা, কাকে বলছে আমি জানি না। শ্রীকৃষ্ণকে বলতে চাই। এরপরে ওরে আপনি তো, আচ্ছা এটা অন্য আলাপ হচ্ছে। আচ্ছা, প্রীতি আক্তার বলছে কালো। এরপরে প্রীতি আক্তার বলছে কালো। এরপরে বিপ্লবী, যাই হোক বিপ্লবী বলছে ক ক ক কালো কালো। অনেকে বলছে আচ্ছা, রেদনিম বলছে কালো। আচ্ছা, অনেকে বলতেছে কালো। আবুল বাসির বলছে কালো। এরপরে নূর নবী বলছে কালো। মাহমুদা বলছে কালো। এই তো বুঝতে পারছেন, কালো হয়ে যায়। তার মানে যে কোনো 7টা রং ছাড়া যে কোনো রং একত্রিত হলে, রঙের ক্ষেত্রে এটা অন্য কালারের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে ভিন্ন হবে, কিন্তু রঙের ক্ষেত্রে কালো হয়ে যাবে। এটা মাথায় রাখবো, রঙের ক্ষেত্রে কালো হয়ে যাবে। অর্থাৎ লাল আলোতে লাল জিনিসকে লাল দেখাবে, বাকি সবকে কালো দেখাবে। নীল আলোতে নীল জিনিসকে নীল দেখাবে, বাকি সবগুলোকে কালো দেখাবে। হলুদ আলোতে শুধু হলুদ গুলোকে হলুদ দেখাবে, বাকি 6টা কালারকে কালো দেখাবে, 6টাকেই কালো দেখাবে, মানে প্রত্যেকটা কালো দেখাবে। এটা হচ্ছে আলোর শোষণ, এটাকে বলা হয় আলোর শোষণ। না, সবুজ হবে না সোহেলরা, না সবুজ হবে না ভাইয়া, কালো হবে। হ্যাঁ, স্যার তো কালোই, এটা ঠিক আছে। আমিনুল ইসলাম লিখছে স্যার কালো। মুনির আক্তার লিখছে আচ্ছা সামিয়া বিকাল 3টায় লাইভ ক্লাস, আচ্ছা সেমিনার উপলক্ষে। এটা তো আপনাদের চলতেছে কি বলি, আজকে প্রশ্ন চাপ ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে উত্তর কি হবে? উত্তর কালো হবে, উত্তর হবে আমাদের কালো। আমরা আসি নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন কি আছে দেখেন, স্টেজ অফ শর্ট রাইট এন্ড লেফট, অর্থাৎ শর্ট কাছে। এখানে শর্ট মিন্স কাছে, কাছের যে ত্রুটি, অর্থাৎ আমি বাংলায় বলে দেই, আমাদের চোখের বা দৃষ্টির যে কাছের ত্রুটি, দৃষ্টি এই যে সাইডেডনেস মানে দৃষ্টি, তো আমাদের দৃষ্টির কাছের যে সমস্যা সেটাকে আমরা কি বলি? কাছের সমস্যা। কারো কাছের জিনিস দেখতে সমস্যা হয়, কারো দূরের জিনিস দেখতে সমস্যা হয়। চোখে, এটা কিন্তু চোখের সমস্যা। তো চোখের সমস্যা এখানে কি লেখা আছে? ম্যাটারনিটি। তো ম্যাটারনিটি মানে আমরা জানি এটা কি, এটা একটা মাতৃত্বকালীন অবস্থা। এরপরে কি লেখা আছে? অ্যাবর্শন। অ্যাবর্শন মানে আমরা জানি
এটা বেবি মিসক্যারেজ করে দেওয়া, বেবিকে ইচ্ছা করে হত্যা করা, মেরে ফেলা, অ্যাবর্শন। মায়োপিয়া এই একমাত্র এখানে এটা দেখা যাচ্ছে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো মায়োপিয়া এটা কি? এটা হচ্ছে ক্ষীণ দৃষ্টি, শর্ট। এরপরে লাস্টেরটা কি আছে? অটোস্পি, হ্যাঁ অ্যাটপসি। অ্যাটপসি এটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ ডিজিজ, যেটা আমাদের চোখের সাথে কোনো সম্পর্ক নাই। তো এখানে আমি শুরুতেই বলছি যে আমাদের দৃষ্টির সাথে সম্পর্ক, দৃষ্টি, সাইডেডনেস, দৃষ্টি। তো এই যে দৃষ্টির সাথে যে আমাদের সম্পর্ক, সেটা একমাত্র উত্তর যায়, আমি এটা আপনাদেরকে বলে দিই নেই, কারণ আমি একটু শর্টে যাওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে মায়োপিয়া। তবে এটার বেসিকটা আমি আবার দিয়ে দিব আপনাদের। বেসিকটা একটু শুনবেন। এটা আমাদের চোখ, একটু ভালো করে শুনবেন। এটা আমাদের চোখ। মনে রাখবো যে আমাদের চোখ সর্বনিম্ন 25 সেন্টিমিটার দূরের জিনিস ভালো দেখে। 25 সেন্টিমিটার। দেখবেন যখন অনেকে পড়তে যায়, যাদের চোখের ত্রুটি থাকে, অনেকে পড়তে গেলে এরকম ভাবে পড়ে, এরকম চোখের কাছে নেয়। তার মানে আমরা পড়ি 25 সেন্টিমিটার দূরে থেকে, আর উনি 25 সেন্টিমিটার দূরে ভালো দেখে না, 25 সেন্টিমিটার থেকে কাছে ভালো দেখে। মনে রাখবো, যদি কেউ 25 সেন্টিমিটার দূরে ভালো দেখে, তাহলে সে সুস্থ। 25 সেন্টিমিটার দূরে ভালো দেখলে সে সুস্থ। কিন্তু 25 সেন্টিমিটার থেকে যদি কাছে দেখে, এটাকে বলা হয় ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া। ক্ষীণ দৃষ্টি ত্রুটি মানে রোগ, বা ওই যে মায়োপিয়া। এই ক্ষীণ দৃষ্টি ত্রুটিকে বলা হয় মায়োপিয়া। এই ক্ষীণ দৃষ্টি দূর করার জন্য ব্যবহার করা হয় অবতল লেন্স। এটা হচ্ছে অবতল লেন্স, পেট চিকনকে বলা হয় অবতল লেন্স। আর এই অবতল লেন্স আমাদের বিম্বকে ছোট করে, অর্থাৎ বিম্ব মানে আমরা যেটা দেখি ওটাকে ছোট করে। তাহলে ছোট করলে মাইনাস করে। নিচে কি দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছে মনে হয়, দেখি আগে। ছোট করলে মাইনাস হয়, যেটা মাইনাস, নিচে মাইনাস দিয়েছি, ছোট করলে মাইনাস হয়। তাহলে এই ক্ষীণ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য আমরা ব্যবহার করি অবতল লেন্স। এটা হচ্ছে অবতল লেন্স। আর অবতল লেন্স আমাদের বিম্বকে খর্বিত করে। খর্বিত মানে ছোট করে, আর ছোট করে মানে বিম্বকে কি করে? মাইনাস করে, ছোট করে। মাইনাস মানে ছোট করা। তার মানে 25 সেন্টিমিটার দূরে যদি তুমি ভালো দেখো, তাহলে তোমার চোখ সুস্থ। আর 25 সেন্টিমিটার থেকে যদি কাছে দেখো, অর্থাৎ এখানে ভালো দেখো না, 25 থেকে কাছে ভালো দেখো, তাহলে তোমার রোগ। এই রোগের নাম হচ্ছে ক্ষীণ দৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া। আরেকটা ত্রুটি আছে, অনেকে এই 25 সেন্টিমিটার দূরে ভালো দেখে না, 25 থেকে দূরে ভালো দেখে। অর্থাৎ 25-এ ভালো দেখে না, সে ভালো দেখে 25 থেকে দূরে। অর্থাৎ আমরা যখন অনেক লোক আছে যাদেরকে আমরা পড়তে দিলে, তারা এমনে পড়ে, এমনে মানে 25 থেকে দূরে তারা ভালো দেখে, 25-এ ভালো দেখে না। এটা হচ্ছে দূরদৃষ্টি ত্রুটি। এটা নাম হচ্ছে দূরদৃষ্টি। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, আসে বিধায় বেসিক দিচ্ছি। মায়োপিয়া আসতে, দূরদৃষ্টি তো আসতেই পারে। দূরদৃষ্টি ত্রুটি, একটা ক্ষীণ দৃষ্টি ত্রুটি আর একটা দূরদৃষ্টি ত্রুটি। এটা এই রোগ থেকে, এটাকে দূর করার জন্য আমরা ব্যবহার করি কি? অবতল লেন্স। পেট মোটা, এটা ছিল পেট চিকন, আর এটা পেট মোটা। অবতল লেন্স ব্যবহার করি। আর এই যে অবতল লেন্স, এটা বিম্বকে বড় করে, অর্থাৎ আমরা যেটা দেখবো এটাকে বড় বানাবে মানে প্লাস করবে। আর এই রোগটা সাধারণত ইয়াং পোলাপানের থাকে, অনেক সময় বয়স্কদের হয়। সরি, এই রোগটা সাধারণত 40 বছরের পরে এই রোগটা হয়। 40 বছরের পরে, 40-এর পরে, 40 বছরের পরে এই রোগটা হয়, এই দূরদৃষ্টি ত্রুটি। আর ক্ষীণ দৃষ্টি ত্রুটি হয় ইয়াং বয়সে,
যুবক অবস্থায়, যুবক অবস্থায়, ইয়াং অবস্থায়। যখন যুবক থাকে তখন হয় ক্ষীণদৃষ্টি ত্রুটি বা মায়োপিয়া, আর যখন আমাদের মতো বয়স্ক ভাতাধারী হয়ে যায়, বয়স্ক ভাতা মানে তো বোঝেন, জি বয়স্ক ভাতা আমরা, তো যখন আমাদের মতো বয়স্ক ভাতা হয়ে যায় তখন তাকে বলা হয় কি দূরদৃষ্টি ত্রুটি, মানে এটা বেশি হয় তখন। এটাও হতে পারে, এটা ইয়াং বয়সে বেশি হয় আর এটা বৃদ্ধ বয়সে বেশি হয়, যার কারণে ইয়াং যে যারা চশমা পরে তাদের ম্যাক্সিমাম চশমা পাওয়ার মাইনাস, ম্যাক্সিমামের পাওয়ার মাইনাস। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন ছিল, প্রশ্নের সাথে আমরা আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করলাম, তো এটা কি একটু তো স্লো যেতেই হবে, বুঝে পড়তে গেলে তো আমাকে একটু স্লো যেতেই হবে। 90, আমি তো আর আমার ব্যক্তিগত গল্প করতেছি না আপনাদের সঙ্গে, আমি যতটুকু ভালো করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, প্রশ্ন সলভ করে, প্রশ্ন একটা সলভ করতেছি কিন্তু এখানে হাজারো প্রশ্ন সলভ হয়ে যাচ্ছে, হচ্ছে না? অবশ্যই, যে আমাদের যে অফলাইনে যারা আছে তারা বলতেছে অল আর ওকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আসি, যাই হোক তুমি এসে উপকার হচ্ছে। আচ্ছা, একটু মনোযোগ দেই, সেটা হচ্ছে যে আমরা পরেরটাতে চলে যাই। পরের কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখে আসি পরের কোশ্চেন। এই যে ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে? ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির ভেতর থেকে উপরে দেখে? একটু উত্তর করে দেওয়া, আমি একটু উত্তর শুনতে চাই। অনেকে উত্তর করেছে আমাদেরকে আফসানা উত্তর করেছে পেরিস্কোপ। এরপরে শামীম বলছে 25 সেন্টিমিটার কাছে দূরে সবখানে, না এটা বুঝা বলতে হবে। 25 চোখ থেকে, আমি আবারও বলে দিই ব্যাপারটা, পেছানোর সুযোগ নাই, আমি আবারও বলে দিই, চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে দেখলে আমরা সুস্থ, সে যেই দেখুক সে সুস্থ। কিন্তু 25 থেকে কাছে দেখলো রোগ, দূরে দেখলো রোগ। 25 থেকে কাছে যদি সে ভালো দেখে, অর্থাৎ 25 থেকে কখন সে ভালো দেখবে? যখন 25 ভালো দেখবে না। 25 ভালো না দেখে, 25 থেকে কাছে ভালো দেখে, এটা রোগ। আবার 25 ভালো দেখে না, 25 থেকে ভালো না দেখে দূরে দেখে, এটা রোগ। এইটা বোঝাইছি আমি, এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। আচ্ছা, ওইখানে অনেকে উত্তর দিচ্ছে এতে আছে কি পেরিস্কোপ। হ্যাঁ, পেরিস্কোপ, রাইট। তাহলে এটা আমি আর ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা দিতে চাইছিলাম কিন্তু অনেকে পারে উত্তর, তার মানে সবাই জানে, তো পেরিস্কোপ নিয়ে আমরা উত্তর দেব না। আমরা পরবর্তীতে চলে যাই নেক্সট কোশ্চেনে। উত্তর হবে পেরিস্কোপ। হ্যাঁ, সর্বাবস্থায় দেখে। সাবমেরিন যখন পানিতে থাকে তখন পেরিস্কোপ ইউজ করে উপরে আকাশে কি আছে না আছে সবই দেখতে পায়, শত্রুদের অবস্থান জানতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই ইনশাল্লাহ। নেক্সট কোশ্চেনে কি আছে? কোন রঙের আলোতে বিচ্যুতি কম? বিচ্যুতি মিন্স বিক্ষেপণ, বিচ্যুতি মানে বিক্ষেপণ, এটা তো হয়ে গেছে না? বিচ্যুতি মানে বিক্ষেপণ। কোন আলোতে বিচ্যুতি কম? বিক্ষেপণ কম, বিক্ষেপণ কম মানে ছড়ায় কম। কোন আলো ছড়ায় কম? উত্তর দিতে পারবা? এটা হয়ে গেছে, এটা বুঝাবো পরে। এই জাতীয় প্রশ্ন রাখছি যে ঠিক মতো তোমরা বুঝতে পারছো কিনা এটা জানার জন্য। হ্যাঁ আমার ভাই বোনেরা, আচ্ছা এটা ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে, আমি এখন উত্তর জানতে চাচ্ছি। এইটার উত্তর, আগেরটা না, আগেরটা পেরিস্কোপ, উত্তর ঠিক আছে, এইটার উত্তর জানতে চাচ্ছি আমি একটু। বিচ্যুতি মানে হচ্ছে কি? বিক্ষেপণ। কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি, মানে কোন রঙের আলো বিক্ষেপণ সবচেয়ে বেশি? কোন রঙের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? উত্তর দিচ্ছে গ। উম্মে রুমান বলছে লাল, এরপরে রুবেল হোসেন বলছে লাল, এরপরে R8, রূপা আক্তার বলছে ক,
আচ্ছা, লাল বলছে, এরপরে রুমানা আক্তার বলছে গ। একটু বুঝে উত্তর দিতে হবে। বিচ্যুতি মানে হচ্ছে বিক্ষেপণ, বুঝে উত্তর দিতে হবে। বিক্ষেপণ সবচেয়ে কম কার? বিক্ষেপণ ছড়ায় কম কে? কে কম ছড়ায় তার নাম লিখবো। কম ছড়ায় কে? কে কম ছড়ায়? কে বেশি ছড়ায়? ছড়ায় কে বেশি? বেশি ছড়ায় বলে দেই, অনেকে একদম লাল করে ফেলতেছে। হ্যাঁ, এখন একটু বলে দেই, বেশি ছড়ায় বেগুনি, তাহলে কম ছড়াবে কে? উত্তর হবে লাল। বিচ্যুতি কম, অর্থাৎ বিক্ষেপণ কম, ছড়ায় কম। কম কে ছড়ায়? এটা গাইডে উত্তর ভুল দেওয়া আছে, কিন্তু গাইডে যদি কেউ পড়ে থাকো, গাইডে উত্তর ভুল দিয়েছে, সংশোধন করে নিও। মানে অনেক গাইডে ভুল আছে আমার জানা মতে, এখন পর্যন্ত সব ভুল আছে। হ্যাঁ, পরবর্তী এডিশনে হয়তো ঠিক করে দিবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আমরা পরবর্তীতে কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেন, কোন রঙে বেশি দূর থেকে দেখা যায়? কোন রং বেশি দূর থেকে দেখা যায়? কোন রং বেশি দূর থেকে দেখা যায়? এটা কিন্তু অলরেডি আমরা বলে ফেলছি। এগুলো আমি উত্তর নেওয়ার জন্য রাখছি, আমি উত্তর দেব না। এই উত্তরগুলা তোমরা দিবা, আমার ভাই বোনেরা দেবে। হ্যাঁ, উত্তর কি হবে? লাল। কোন আলো দূর থেকে দেওয়া, অর্থাৎ কোন বর্ণ বা কোন আলো, একই কথা। কোন বর্ণের আলো বা কোন রং দূর থেকে দেখা যায়? মনে রাখবো, দূর থেকে দেখা যায় লাল। এর আগে আমি বলছিলাম, তাই লালকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, দূর থেকে দেখা যায় এই জন্য। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নেক্সট কোশ্চেন আছে, বাতাস একটু ব্যতিক্রম, ওগুলো ছিল আলোর। এখানে বাতাস একটি কি? এখানে বাতাস কোন ধরনের চুম্বক? এখানে দেওয়া আছে কি? প্যারাচুম্বকীয় পদার্থ, ডায়াচুম্বকীয় পদার্থ, ফেরোচুম্বকীয় পদার্থ, অ্যান্টিফেরোচুম্বকীয় পদার্থ। এখানে কোনটা হবে? একটু বলতে হবে এখানে কোনটা হবে, প্লিজ। উত্তরটা একটু দিয়ে দিতে হবে। আমার প্রশ্নটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। এটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় না, এটা হচ্ছে 45তম বিসিএস এর পরীক্ষার প্রশ্ন। তবে প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা আমরা মেজারমেন্ট করতে পারি। আলো, শব্দ, চুম্বক থেকে যদি প্রশ্ন আসে, এবার চুম্বক থেকে প্রশ্ন হবে। লিখে নাও, কাহিনী আছে এখানে, এটা আমরা বুঝতে পারি, দীর্ঘদিন পড়াচ্ছি তাই বুঝতে পারি। আচ্ছা, এখন তাহলে উত্তর কি হবে? উত্তর এখনো কারো পায়নি, প্লিজ একটু উত্তর দিয়ে যাবেন। উত্তর খ। উত্তর খ, ডায়াচুম্বক মানে খ। লাল কম ছড়ায়, এই আবার কার মধ্যে কি? উত্তর গ, উত্তর খ। আচ্ছা, রুবাইয়া কামরুল বলছে ডায়াচুম্বক, মিসেস সুলতানা রিয়াজ বলছে খ। এরপরে এস কে আলামিন কিউআর বলছে কি? সবুজ কেন নির্ভর করে? আচ্ছা, ওটা ভিন্ন বিষয় আলামিন, ওটা ভিন্ন বিষয়। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলছে বি। আচ্ছা, এখন জেনে নেই, মনোযোগ দিয়ে শুনে নেব। এখন আমরা ব্যাখ্যায় চলে যাব, ব্যাখ্যা করে তারপরে আমরা আসবো। এই যে প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, তিনটা নিয়ে একটু ধারণা নেব। প্যারাচুম্বক মানে সামান্য 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 আকর্ষণ। সামান্য আকর্ষণ করে। তাহলে সামান্য আকর্ষণ করতে পারে কে? সামান্য আকর্ষণ করতে পারে প্যারাচুম্বক। প্যারাচুম্বক কি আমি পরে বুঝাচ্ছি। আর ডায়াচুম্বক কি? সামান্য বিকর্ষণ করে।
আকর্ষণ তো করে না, সামান্য বিকর্ষণ করে। আকর্ষণ না করে উল্টা বিকর্ষণ করে। ফেরোচুম্বক কি? ফেরোচুম্বক তীব্র আকর্ষণ করে। তীব্র আকর্ষণ মানে কি? প্রচন্ড আকর্ষণ করতে পারে। তীব্র আকর্ষণ করে, অনেক আকর্ষণ করে, এটা হচ্ছে কি? ফেরোচুম্বক। তো বাতাস এমন একটা পদার্থ, বাতাস কিন্তু পদার্থ, কারণ পদার্থ কাকে বলে? যার ভর আছে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে এবং জায়গা দখল করে, তাকে পদার্থ বলে। তো বাতাস তো জায়গা দখল করে, বল প্রয়োগে বাধারও সৃষ্টি করে। জোরে বাতাস দিলে আমাদের কাপড় উড়ে যায়, ওই যে বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, উড়ে যায় এবং জায়গা দখল করে। আবার বাতাসের ভরও আছে, ভর না আমরা বলি ওজন, আসলে এটা হবে ভর, কিন্তু আমরা বলে থাকি ওজন। তো বাতাসে কি আছে? তিনটা জিনিসই আছে। দ্যাটস ওয়াই বাতাস একটা পদার্থ। পদার্থ হতে গেলে যে তিনটা গুণ প্রয়োজন, সেই তিনটা গুণ কার আছে? বাতাসের আছে। তো বাতাস, একটু মনোযোগ দিয়ে শুনবো, বাতাস আমাদের আকর্ষণ করে, বিকর্ষণ করে, নাকি তীব্র আকর্ষণ করে? কোনটা হবে উত্তর? এখানে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, এটা বুঝে উত্তর করতে হবে। বাতাস কি আমাদের সামান্য আকর্ষণ করে? সামান্য আকর্ষণ করলে বাতাস হবে প্যারাচুম্বক। বাতাস যদি আমাদের বিকর্ষণ করে তাহলে হবে কি? ডায়াচুম্বক। আর বাতাস যদি আমাদেরকে তীব্র আকর্ষণ করে, মানে স্বাভাবিক চুম্বকের মতো, তাহলে সেটা ক্ষেত্রে কি হবে উত্তর? প্যারাচুম্বক। এবং বাতাস আমাদের কি করে? একটু উত্তর দেখতে চাচ্ছি, ব্যাখ্যা দেওয়া শেষ। আপনি মনে হয় ম্যাথে ভালো না, ভালো তাই না? কাকে বলতেছে আমি জানি না, আই ডোন্ট নো। বিজ্ঞান ক্লাস হয় ভাইয়া? আচ্ছা, নতুন কেউ আসছে হয়তো। আপনি মনে হয় ম্যাথে ভালো। এটা সায়েন্স না অ্যামাজন মানে কি? এটা সায়েন্স, অবশ্যই অবশ্যই সায়েন্স। আজকে প্রথম ক্লাস, একটু ধারাবাহিক ব্রেক করে কয়েকটা বিষয় আনা হয়েছে এর ভেতরে একটা ধারণা দেওয়ার জন্য। একটা ধারণা দেওয়ার জন্য আনা হয়েছে, যাতে সবাই একটু ধারণা আনতে পারে। আচ্ছা, তাহলে বাতাস একটি, এবং চাকরির পরীক্ষা প্রশ্নগুলো আনা হয়েছে। এটা আউট ফাউল কোনো কিছু করানো হচ্ছে না, এটা আপনাকে ভালো করানোর জন্য এটা করা হচ্ছে, আপনাকে মিসগাইড করার জন্য না। পরীক্ষা দেন, পরে বুঝতে পারবেন যেগুলো কেন করা হয়েছিল ইনশাল্লাহ। আচ্ছা, একটু খেয়াল করি। তাহলে বাতাস আমাদের মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মুখস্থ রাখবো, যে বাতাস আমাদের সামান্য আকর্ষণ করে। বাতাস আমাদের সামান্য আকর্ষণ করে। তো সামান্য আকর্ষণ করলে তাকে আমরা কি বলবো? প্যারাচুম্বক। তাহলে বাতাস অন কাইন্ড অফ প্যারাচুম্বক, অ্যান্টি ফেরোচুম্বক না। অ্যান্টি ফেরোচুম্বক মানে হচ্ছে তীব্র বিকর্ষণকারী চুম্বক। তো তীব্র বিকর্ষণ করে না, বাতাস আমাদের কি করে? সামান্য আকর্ষণ করে। বাতাস আমাদের সামান্য আকর্ষণ করে, বিকর্ষণও করে না, তীব্র আকর্ষণও করে না, আবার তীব্র বিকর্ষণও করে না। বাতাস আমাদেরকে সামান্য আকর্ষণ করে, এই জন্য বাতাস কি? ফেরোচুম্বক। আবার বলি, বাতাস কি? ফেরোচুম্বক। ফেরোচুম্বক কি কি আছে? আমাদেরকে সামান্য আকর্ষণ কারা কারা করে? আমাদেরকে সামান্য আকর্ষণ করে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বাতাস, এরা আমাদেরকে সামান্য আকর্ষণ করে, অবশ্যই আকর্ষণ করে। এগুলো এগুলো প্যারাচুম্বক, প্যারা, এগুলো প্যারা, সামান্য আকর্ষণ করে। সামান্য বিকর্ষণ করে কারা? আমাদেরকে সামান্য বিকর্ষণ করে। আপনারা জেনে অবাক হবেন যে এত দামি একটা জিনিস আমরা ব্যবহার করি, কিন্তু এটা আমাদেরকে বিকর্ষণ করে। যেমন গোল্ড, সিলভার, এরপরে কপার মানে তামা, কপার, তামা, এগুলো আমাদের কি করে? সামান্য বিকর্ষণ করে। যদি বলে সোডিয়াম, সোডিয়াম আমাদের সামান্য আকর্ষণ করে। সোডিয়াম প্যারাচুম্বক, এটা সোডিয়াম। আর তীব্র আকর্ষণ কারা করে? এই তীব্র আকর্ষণ করে তিনটা জিনিস।
তিনটা পদার্থ আমাদেরকে তীব্র আকর্ষণ করে, একটা হচ্ছে লোহা, একটা হচ্ছে নিকেল, আর একটা হচ্ছে কোবাল্ট। তাহলে এই তিনটা তীব্র আকর্ষণ করে, শুধু এই তিনটাই। পৃথিবীতে মোট পদার্থ কিন্তু 118টা, এই 118টার মধ্যে তিনটা, শুধুমাত্র তিনটা তীব্র আকর্ষণ করতে পারে, আর বাকি সবগুলো কেউ বিকর্ষণ করে, কেউ সামান্য আকর্ষণ করে। ওকে, তাহলে এখন উত্তর আমরা পেয়ে গেছি, যেখানে উত্তর হবে কি আমাদের প্যারা চুম্বক। নেক্সট আসি আমরা। আমি অবশ্যই নেক্সট ক্লাস থেকে ধারাবাহিকতা বজায় রেখে করব। আজকে সলভ ক্লাস দিয়েছে বা সলভ হচ্ছে, নেক্সট ক্লাসগুলো আমি অবশ্যই টোটালি একটা ধারাবাহিকতা মেনটেন করে করব। আজকে জাস্ট তোমাদের মেধাটা যাচাই করতেছি, এই আর কি। এখন যা মনে করো করো, কিচ্ছু করো। হ্যাঁ, আমি এটা রাখছি কেন, আজকে নতুন, ওরা আমার সাথে বোরিং হয়ে যাবে, একই ধরনের প্রশ্নটা বোরিং হয়ে যাবে, এই জন্য একটু ভ্যারিয়েশন আনছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখি। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস কোনটি? সবচেয়ে বেশি বিশ্ব ব্রহ্মাণ্ড, নট অনলি পৃথিবী, পৃথিবীর বাইরে যা আছে তাও বিশ্ব ব্রহ্মাণ্ড। এখানে উত্তর কি হবে? এটা কিন্তু 46তম বিসিএস আসা একটা, সরি 45তম বিসিএস আসা একটা প্রশ্ন। বিশ্ব ব্রহ্মাণ্ডে মানে একদম চাঁদ, সূর্য, তারা, পৃথিবী, এসব কিছুর মধ্যে কোন গ্যাসটা বেশি? একটু উত্তর করে দাও প্লিজ। তোমাদের উত্তর আমি দেখার জন্য অপেক্ষায় ছিলাম। প্রীতি আক্তার বলছে ঠিক বলেছেন, থ্যাংক ইউ প্রীতি আক্তার। নিপা বলেছেন হাইড্রোজেন। আচ্ছা, মোসাম্মদ রাজনিম নাকি? হ্যাঁ, রাজনিম বলছে 8B। এরপরে আমাদের আর কে? জাকিয়া বলছে কি? জাকিয়া বলছে নাইট্রোজেন। এরপরে এনামুল বলছে হাইড্রোজেন। এরপরে প্রীতি বলছে খ খ খ। আচ্ছা, অনেকে বলছে খ খ খ। আফসানা বলছে খ ঘ। আফসানা বলছে ঘ। আচ্ছা আচ্ছা, আবার আব্দুর রাহিম বলছে নাইট্রোজেন। আব্দুর রহিম অক্সিজেন বলছে একজন। আচ্ছা, এখন আমরা আসি মূল আলোচনায়। বেসিকটা কি? হোয়াট ইজ বেসিক? বেসিকটা করবো এখন, একটু মনোযোগ দেবো প্লিজ। এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, দ্যাট মিনস আর্থ। এটা আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীর চারিদিক দিয়ে বায়ুমণ্ডল বেষ্টন করে আছে। পৃথিবীর বায়ুমণ্ডল, পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, নিঃসন্দেহে। কিন্তু এই পৃথিবীর তুলনায় সূর্য, এই পৃথিবীর তুলনায় এটা হচ্ছে সূর্য, এই পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে যে গ্যাস বেশি আছে তার নাম কি? নাইট্রোজেন। আর সূর্যের মধ্যে যে গ্যাস বেশি আছে তার নাম হাইড্রোজেন। শুধু সূর্য না, সূর্যের মতো আরো অনেক সূর্য আছে। আকাশে যে আমরা তারা দেখি, প্রত্যেকটা তারাই সূর্যের মতো, তাদের মধ্যে হাইড্রোজেন আছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড বললে কিন্তু পৃথিবী, চাঁদ, সূর্য, তারা, নদী, নালা, খাল, বিল, তুমি, আমি যা আছি সবই বিশ্ব ব্রহ্মাণ্ড। তো শুধু পৃথিবীতে বেশি আছে কি? নাইট্রোজেন। কিন্তু পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সেই সূর্যের মধ্যে সবচেয়ে বেশি আছে কি? হাইড্রোজেন। এবং সেটা 99.99%। তার মানে কি? সবই হাইড্রোজেন। তাহলে এখন তোমরা উত্তর করো, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? প্রত্যেকটা তারাতে আছে হাইড্রোজেন, কিন্তু অক্সিজেন নাই। প্রত্যেকটা তারাতে আছে তোমার হাইড্রোজেন, কিন্তু নাইট্রোজেন নাই। তাহলে নাইট্রোজেনের উপস্থিতি পৃথিবীতে বেশি। পৃথিবীর বাইরে গেলে কার বেশি? হাইড্রোজেনের বেশি। বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু পৃথিবী না, সবার মধ্যেই। উত্তরটা বুঝতে হবে, মানে প্রশ্নটা বুঝতে হবে। তাহলে একটি দেখি তোমাদের উত্তর, দেখি ডি। উত্তর ডি। ডি কেন আবার? হাইড্রোজেন। হ্যাঁ, উত্তর হাইড্রোজেন, ডি। ডি বলতে ঘ।
উত্তর দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি আছে। নেক্সট কোশ্চেনে আমরা একটু চলে যাই, যত সামান্য ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যাতে তোমরা সহজে বুঝতে পারো এটা। পরের কোশ্চেনটা দেখো, একটু ভালো করে দেখো। পরের কোশ্চেনটা দেখো, ইন্নালিল্লাহ। পরের কোশ্চেনটা আমাদের বিদ্যুৎ বিল কিসে হিসাব করা হয়, মানে কোনটা দিয়ে বিদ্যুৎ বিল হিসাব করা হয়? বিদ্যুৎ বিল কিসে হিসাব করা হয়? ওয়াটে, ওয়াট আওয়ারে, কিলোওয়াট আওয়ারে, ভোল্ট অ্যাম্পিয়ারে? একটু উত্তর দিয়ে যাবা, সবাইকে বলবো একটু উত্তর দিয়ে যাবা। বিদ্যুৎ বিল আসলে কিসে আমরা মাপি, এটা একটু উত্তর দিয়ে যেতে হবে। বিদ্যুৎ বিল, আমাদের বিদ্যুৎ বিলটা কোন এককে আসে এটা আমরা একটু জেনে যাব। আচ্ছা, নিপা আক্তার বলছে কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এরপর প্রীতি আক্তার বলছে গ গ গ। আচ্ছা, এরপরে মানসুরা বলছে গ। এরপরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট সূর্য কয়টি আছে স্যার? যতগুলো তারা আছে ততগুলো সূর্য আছে। তারা আর সূর্য একই জিনিস। আমাদের যে সূর্য, এটা ওয়ান কাইন্ড অফ স্টার, তারা। তো এটা কত আছে এটা আমি জানি না, এটা কেউ বলে বিলিয়ন বিলিয়ন, কেউ বলে ট্রিলিয়ন ট্রিলিয়ন। এখন এটা গোনা হয় নাই যে পৃথিবীতে বা মহাকাশে কতগুলো তারকা আছে, স্টার আছে। তবে পৃথিবীতে স্টার একটাই, পৃথিবীতে একটাই স্টার, তার নাম হচ্ছে সাকিব খান। সাধারণ স্টার না, সুপার স্টার নাকি? হ্যাঁ, বর্তমানে তারা, পৃথিবীর তারা একটাই, সেটা হচ্ছে সাকিব খান। আচ্ছা, তাহলে একটু এখানে একটু বোঝার বিষয় আছে। আচ্ছা, বোঝার বিষয় না, উত্তর দিয়ে যাই, পরে বুঝবো। এখানে আসা প্রশ্ন কিন্তু সবগুলোই একাধিকবার আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। তাহলে আমরা একটু উত্তর দিয়ে যাই। ওয়াট কি? ওয়াটে, ওয়াট কি আসলে? হোয়াট ইজ ওয়াট? ক্ষমতার একক ওয়াট। ওয়াট কি? ক্ষমতার একক ওয়াট। ওয়াট আওয়ারে এরকম শব্দ আমার বাপ জন্ম শুনি নেই, এটা ভুল, সম্পূর্ণই ভুল। আর এই ওয়াট মানে হচ্ছে ক্ষমতার একক। আচ্ছা, ভোল্ট অ্যাম্পিয়ার এরকম শব্দ আমার বাপ জন্মে শুনি নেই। ভোল্ট হলে ভোল্ট, অ্যাম্পিয়ার হলে অ্যাম্পিয়ার। এই যে ভোল্টেজের একক ভোল্ট, ভোল্টেজ, TAGE, এই ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। আর কারেন্টের একক, কারেন্ট, কারেন্টের একক অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার কারেন্টের একক PI না? অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে দুইটা পচা গেল। এটা তো ক্ষমতার একক, এটা এরকম শব্দই নাই, আবার এরকম শব্দ নাই। তাহলে উত্তর কি হবে? কিলোওয়াট আওয়ার। উত্তর হবে কিলোওয়াট আওয়ার বা কিলোওয়াট ঘন্টা। কারণ দুইটা শব্দ বলে কিছু নাই, মানে দুইটা ভাবে একত্রিত হয় না, আলাদা আলাদা ভাবে হয়। যেমন ওয়াট আওয়ার, ওয়াট হলে ওয়াট, আওয়ার হলে আওয়ার, কিন্তু শুধু ওয়াট, এটা অবশ্যই হঠাৎ করে কেমন যেন হয়ে গেল। এখন ঠিক হয়ে যাবে। যাক, প্লিজ আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই। নেক্সট কি আছে দেখে যাই। এখানে উত্তর হবে কিলোওয়াট আওয়ার বা ঘন্টা। আমরা একটু পরের কোশ্চেনে চলে যাই।
নেক্সট কোশ্চেনে কি আছে, নেক্সট কোশ্চেনে কি আছে আমরা একটু দেখে যাই। সিএনজি অর্থ কি? সিএনজি আমাদের গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় চলতেছে, শহরেও চলে। এই সিএনজির অর্থ কি? সিএনজি মনে রাখবো, সিএনজির অর্থ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে উত্তর কি আছে? কম্প্রেস করা, অর্থাৎ কম্প্রেসড, কম্প্রেসড, এটা উত্তর দিয়ে দেবো তাড়াতাড়ি। এই যে কম্প্রেসড প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে লেখা আছে সীসাযুক্ত পেট্রোল, উত্তর ভুল। এরপরে আছে নতুন ধরনের ট্যাক্সি, না আমরা বুঝাই ট্যাক্সি, কিন্তু ট্যাক্সি না, এটা ওয়ান কাইন্ড অফ গ্যাস, এবং সেই গ্যাসটা কম্প্রেসড করা। কার সাথে কম্প্রেস করা? এখানে মিথেন গ্যাস আর বাতাস দেওয়া হয়, বাতাস দিয়ে কম্প্রেসড করা হয়। কার্বন যুক্ত, কার্বন মুক্ত পরিবেশ বান্ধব তেল, এটাও ভুল উত্তর। তাহলে উত্তর হবে কি? কম্প্রেসড প্রাকৃতিক গ্যাস, অর্থাৎ কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস। আচ্ছা, আমরা এরপরে দেখব আমাদের কি কোশ্চেন আছে, একটু দেখে আসি। বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত? গোবর, এটা দেওয়ার পেছনে কারণ একাধিকবার পরীক্ষা, একাধিকবার আমি গুনে পাইছি আজকে 13টা পরীক্ষা আসছে, মানে 13 বার আসছে, এর বাইরেও আসছে। আজকে এক্সামে আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষায়। কার কার সম্পর্ক? পানি কি অনুপাত আছে? তাহলে এই যে গোবর পানি, এটা আমাদের একটু জানতে হবে। তো আমরা এখানে আমাদের শিখলাম পানির অনুপাত, কিন্তু গোবর না থেকে থাকতে পারে মুরগির বিষটা। গোবরের জায়গায় কি থাকতে পারে? মুরগির বিষটা, বিষটা, হ্যাঁ, মুরগির বিষটা যোগ কি থাকতে পারে? পানি। এটা কি পরিমাণে দিতে হবে? এটা একটু উত্তর করে দেবা তোমরা। আওয়াজ নেই, প্রবলেম কি? আওয়াজ নাকি নেই? এটা কি বন্ধ হয়ে গেল নাকি? সাউন্ড সাউন্ড কি নাই? সাউন্ড নাই? সাউন্ড আছে নাকি? দেখতে তো না হয়। এই সামান্য, এখন আপনার আসবেন, কমেন্ট করেন সাউন্ড আছে নাকি? এই সাউন্ড আছে কিনা একটু, না কমেন্ট করছে অলরেডি। এখন ঠিক আছে, ওই যে এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানে তো আমি তো একটা জিনিস খেয়াল করতেছি, বাংলাদেশ হচ্ছে নারী প্রধান দেশ, এখানে তো ছেলে নাই। হ্যাঁ, একটা ছেলেও তো চোখে পড়ে না, দিয়ে একটা কালে ভদ্রে। হ্যাঁ, এটা সত্য, মেয়েরা সিরিয়াস। আমার বোনেদেরই চাকরি হবে, ভাইদের চাকরি কি হবে জানি না, যারা কোচিং করতেছে তাদের হাতে চাকরি হবে। আচ্ছা, পড়তে হবে, যারা পড়ে তারা তো পড়েই। আচ্ছা, আমরা আসি আবার মুরগির বিষটের গোবর নিয়ে উত্তর করতে বলছিলাম, যে গোবর 1:2, 1:2 হচ্ছে গোবর আর পানির ক্ষেত্রে। তাহলে মুরগির বিষটের ক্ষেত্রে কি হবে?
আওয়াজ শুনতে পাচ্ছে না তারা বহেরা। ঠিক আছে, আচ্ছা একটু বলতে হবে না, বয়রা না, হয়তো ওদের ডিভাইসের সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা, এটা হতেই পারে। আচ্ছা, প্রীতি আক্তার, আমি ছেলে আছি। হ্যাঁ, কে? আলামিন। আলামিন ছেলে আছে। আচ্ছা, নূরে আলম, আমি কিন্তু আছি ছেলে। আচ্ছা, এই যে আক্তার তাসনিম লিখছে 1:2, হয় না? উত্তর ভুল হয়েছে, ভুল হয়েছে, ঠিক করে দিতে হবে। এই তুমি বলো কত হবে? দেখি এরা কি করে। এই উত্তর হচ্ছে না, ভুল হচ্ছে। মুরগির বিষটা আর পানি কত অনুপাত? হয় নাই, একজনেরও হয় নাই। এই যে আলামিন, হয় নাই রে, তার সাউন্ড এমন এমন কা। আচ্ছা, আক্তার তাসনিম কেমন হচ্ছে সাউন্ড? কেমন সাউন্ড? তো ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা, 1:3, 1:3। এই যে নূর নবী খান লিখছে, এরপরে মায়া হোসেন লিখছে, অনেকে লিখতেছে। তাহলে টুইস্ট না, এটা হবে না। শামিমা, এটা হবে না। শামিমা না শাহিনা? সাবিনা, সাবিনা, এটা হবে না রে। এরপরে এমডি বিপ্লব, বিপ্লব লিখছে এখন। আচ্ছা, এরপরে আকলিমা, আকলিমার উত্তর ঠিক হয়েছে না? আকলিমা হবে না, 4 হবে না। এই যে প্রীতি আক্তার আবার ভুল লিখছে, হবে না, হবে না, হবে না। এখন ভুল ভালো উত্তর আসতেছে। এই যে উত্তর আমি লিখে দিছি 1:3। মুরগির বিষটার সাথে সম্পর্ক হচ্ছে 1:3, আর গোবরের সাথে সম্পর্ক হচ্ছে 1:2। ওকে, আমি এইটা রাখছি কেন? মুরগির বিষটা জানানোর জন্য। কারণ গরুর গোবর অনেকবার আসছে, মুরগির বিষটা দিতে পারে, চেঞ্জ হতে পারে। আমরা নেক্সট আলোচনায় আসি। নেক্সট আমাদের কি আছে? নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? 15 নম্বর, গ্রিন হাউস গ্যাস। হোয়াট ইজ গ্রিন হাউস গ্যাস, নট ইফেক্ট? কেউ কি বলতে পারবা গ্রিন হাউস গ্যাস কি? আচ্ছা, গ্রিন হাউস গ্যাস কি একটু দেখে নাও, এটা একটু বোঝার বিষয়। তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এটা হচ্ছে আমাদের সূর্য, মনোযোগ দেবো সবাই। এটা আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীর চারিদিক দিয়ে বায়ুমণ্ডল বেষ্টন করে আছে, বায়ুমণ্ডল বেষ্টন করে আছে পৃথিবীর চারিদিক দিয়ে, বেষ্টন করে আছে। তো এই সূর্য থেকে যখন মনে রাখবো, সূর্য থেকে আসে হচ্ছে আলো, সূর্য থেকে আসে আলো। মনে রাখবো, আলো থাকলে, মনে রাখবো, আলো থাকলে অবশ্যই তাপ থাকে। অর্থাৎ যেখানে আলো থাকবে সেখানেই তাপ থাকবে, কিন্তু যেখানে তাপ থাকবে, তাপ, সেখানে আলো থাকতেও পারে, নাও পারে। একটা কড়াই তাপ থাকতে পারে, কড়াই তাপ থাকতে পারে, কিন্তু কড়াই কিন্তু আলো দেয় না। কিন্তু আলো থাকলে অবশ্যই তাপ থাকবে। তাহলে সূর্য থেকে আসে আলো, আলো আসার কারণে সূর্যের মধ্যে অবশ্যই কি থাকে? আর সূর্যের আলোর মধ্যে অবশ্যই কি থাকে? তাপ থাকে। তো পৃথিবীর কোন অংশে দিনের বেলায় তাপ পড়ে? দিনের বেলায়। রাতে আবার তাপ ত্যাগ করে পৃথিবী। তো যতটুকু তাপ দিনের বেলায় আসলো, রাতে যদি ততটুকুই তাপ ব্যয় করে বা ত্যাগ করে, তাহলে পৃথিবীর তাপমাত্রা হবে 0 ডিগ্রি। কারণ যতটুকু তাপ আসছিল ততটুকু তাপই আবার চলে গেছে, পরের দিন আবার যতটুকু আসবে ততটুকু চলে যাবে। তাহলে এক্ষেত্রে তোমার কাছে টাকা আছে 500, খরচ করতে 500, তাহলে তোমার পকেটে কয় টাকা? 0 টাকা। ঠিক এখানে যতটুকু তাপ আসবে ততটুকু তাপ যদি দিনে আসে রাতে বেরিয়ে যায়, তো দিনে যতটুকু আসে রাতে যদি ততটুকু বেরিয়ে যায়, সেক্ষেত্রে পৃথিবীর এভারেজ তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি। আর মনে রাখবো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃক্ষ হয় না, বৃক্ষ হয় না। অর্থাৎ বৃক্ষ না হলে কি হয় না? সবুজ হয় না, গ্রিন হয় না। বৃক্ষ হয় না মানে গ্রিন হয় না, সবুজ হয় না, গ্রিন হয় না। বুঝতেছি কি? তো
যতটুকু তাপ আসে ততটুকু যদি দিনে যতটুকু আসবে রাতে ততটুকু বেরিয়ে গেলে পৃথিবীর তাপমাত্রা হবে 0°C। 0°C। আর মনে রাখবো 0°C তাপমাত্রা বৃক্ষ হয় না। বৃক্ষ হয় না মানে সবুজ হয় না। তাহলে এই বায়ুমণ্ডলের মধ্যে কিছু তাপ আটকে রাখতে হবে, তবেই গাছ হবে, কারণ 0°তে গাছ হয় না। তো এই বায়ুমণ্ডলের মধ্যে এমন কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো তাপমাত্রা কিছু ধরে রাখে, যেমন কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা বায়ুমণ্ডলের মধ্যে আটকে রাখে, সবগুলোকে যেতে দেয় না। যেমন মিথেন, মিথেন মিথেন তাপ আটকে রাখে। যেমন নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস। আমরা যে হাসি, এই হাসির পেছনে আমাদের যে গ্যাসের ভূমিকা থাকে তার নাম হচ্ছে লাফিং গ্যাস। এই জাতীয় গ্যাস। এরপরে জলীয় বাষ্প, জলীয় বাষ্প তাপমাত্রা আটকে রাখে। তো এই গ্যাসগুলো বায়ুমণ্ডলের মধ্যে তাপমাত্রা আটকে রাখে। এবং কতটুকু তাপমাত্রা আটকে রাখে? তাপমাত্রা আটকে রাখে গড়ে 22°C থেকে 35°C। মনে রাখবো, এরা যে তাপমাত্রাটা আটকে রাখে এই তাপমাত্রায় গাছপালা ভালো হয়, মানে সবুজ হয়। এরা যতটুকু তাপমাত্রা আটকে রাখে সেটা হচ্ছে 22 থেকে 35°C তাপমাত্রা। আর এই তাপমাত্রায় বৃক্ষ ভালো হয়, বৃক্ষ ভালো হয়, বৃক্ষ ভালো হয়। কোন তাপমাত্রায়? 22 থেকে 37°C তাপমাত্রায়। তাহলে এই গ্যাস না থাকলে এই তাপমাত্রা হতো না, এই তাপমাত্রা না হলে পৃথিবী সবুজ হইতো না। তাই এই গ্যাসগুলোকে, যে গ্যাসগুলোর কারণে গাছ হয়, এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। আশা করি বুঝতে পারছেন। এই গ্যাসগুলোকে কি বলা হয়? গ্রিন হাউস গ্যাস। যে গ্যাসগুলো পৃথিবীতে তাপ আটকে রেখে বৃক্ষ জন্মানোর সুযোগ তৈরি করে দেয়, সেই গ্যাসগুলোকে বলা হয় কি? গ্রিন হাউস গ্যাস। আশা করি বুঝতে পারছেন। বুঝলে রচনা লিখতে পারবেন আপনি, না বুঝলে এক লাইনে লিখতে পারবেন না। চ্যালেঞ্জ। খালি তো মাথার ভেতরে আছে কাঁচের ঘর, আমরা নিজেরাও পড়ছি, বইয়ে আছে কাঁচের ঘর, কাঁচের ঘর। কাঁচের ঘর না, আসলে বিষয়টা ভিন্ন। পুরো পৃথিবীটাই কাঁচের ঘরের মতো, তাপ আটকে থাকতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। আর এই পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা গ্যাস আছে যারা তাপ আটকে রাখে। তারা তাপ আটকে রাখে গড়ে কতটুকু? 22 থেকে 35°C তাপমাত্রায়। আর 22 থেকে 35°C তাপমাত্রা বৃক্ষ ভালো হয়। বৃক্ষ ভালো হয় মানে পৃথিবী সবুজ হয়। পৃথিবী সবুজ করার জন্য যে সকল গ্যাস ভূমিকা রাখে তাদেরকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। যেমন কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস, মিথেন একটা গ্রিন হাউস গ্যাস, মিথেন। এরপরে নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস, এটার নাম নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, এটার নাম নাইট্রাস, নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড বা এর নাম হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাস মানে লাফটার, লাভ মানে হাসা, LAUGH, লাভ মানে হাসা, হাসার গ্যাস। এই যে আমরা যে হাসি, নাসির স্যার তখন ছিল, আপনারা বললেন যে আপনার নাসির স্যারকে দেখলে হাসি পায়, ওইটা আপনার লাফিং গ্যাস জন্ম নিয়েছিল তখন ভেতরে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা গ্রিন হাউস গ্যাস 9 কোনটি পাইছি? দেখেন দেওয়া আছে, দেখেন এখানে উত্তরে দেওয়া আছে। উত্তরে আমরা বলেই ফেলছি। জলীয় বাষ্প অবশ্যই গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে, কারণ তাপ আটকে রাখতে পারে জলীয় বাষ্প। এরপরে কার্বন ডাইঅক্সাইড ওখানে দেওয়াই আছে। এরপরে উত্তর আপনি এখন নিজে দিতে পারবেন, মিথেন গ্যাস, মিথেন গ্যাস এখানে দেওয়াই আছে। এরপরে NO আছে, যদি N2O থাকতো তাহলে এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস নয়, সরি গ্রিন হাউস গ্যাস নয়, এটা গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে উত্তর হবে এটা গ্রিন হাউস গ্যাস না, বাকি তিনটে গ্রিন হাউস গ্যাস। দেখো কোথাও NO দেওয়া নাই, অর্থাৎ নাইট্রিক অক্সাইড দেওয়া নাই, কোথাও দেওয়া নাই। আমরা একটু নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট, একটু কমেন্ট করে আসি। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ গধুলি বিকেল বলছে। আচ্ছা, এরপরে মেহেদি হাসান বলছে নাইট্রিক অক্সাইড, হ্যাঁ নাইট্রিক অক্সাইড।
আচ্ছা, এরপরে হ্যাঁ অনেকে বলতেছে ওকে, জাকারিয়া আহমেদ বলছে নাইট্রিক অক্সাইড। এরপরে এই গ্যাস মুখের সামনে নিলে হাসির উদ্বেগ হয়। হ্যাঁ, ল্যাবরেটরিতে আমরা ব্যবহার করেছি, আমরা নিজেরাও করেছি। এনামুল হক, এনামুল হোসেন, আমরা নিজেরাও করেছি এটা। গধূলি বিকেলে কান্না কান্না দেখাইছে, কিসের কান্না জানি না। আচ্ছা, এরপরে জান্নাতুল ফেরদৌস বলছে ক্লিয়ার দেখা যায় না কেন? ক্লিয়ার দেখা যায় না কেন? বোর্ড ক্লিয়ার করছি, এখন তো আরো ক্লিয়ার দেখার কথা। নেটওয়ার্ক সমস্যা। হ্যাঁ জান্নাত, তোমার নেটওয়ার্কের সমস্যা আপু, এছাড়া অন্য কিছু না। হ্যাঁ অবশ্যই তোমার নেটওয়ার্কের সমস্যা। এরপরে ইসাহাক ইসলাম বলছেন ক্লিয়ার, ইসাহাক তো বলছে ক্লিয়ার। হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হয়তো বা। এরপরে সাবরিনা মমতাজ সুধা, সাবরিনা বলছে এই গ্যাস আমার দরকার একটু। কোন গ্যাস? লাফিং গ্যাস? আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেব, সমস্যা নেই। এরপরে আলামিন বলছে লাফিং গ্যাসের সংকেত কি? N2O। N2O লিখেছিলাম, লাফিং গ্যাসের সংকেত হচ্ছে N2O। N2O, N2O লাফিং গ্যাসের সংকেত। আচ্ছা, রোকসানা ইসলাম বলছে ক্লিয়ার। আচ্ছা, ওই যে সাবরিনা মমতাজ লিখে দিছে, সাবরিনা লিখে দিছে N2O। আচ্ছা, আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি আছে আমরা একটু দেখে আসি। এটা নিয়ে এখন মারামারি, ইসরায়েল, প্যালেস্টাইন, আমেরিকা, চীন জড়াচ্ছে, রাশিয়া জড়াচ্ছে, আমাদের আতঙ্ক কোনটা নিয়ে? এইটা নিয়ে, ইউরেনিয়াম। দেখো একটু মনোযোগ দিই আমরা, সেটা হচ্ছে কোন মৌলের প্রতীকের উপরে যেটা দেওয়া থাকে এটাকে বলা ভর সংখ্যা, আর নিচে এখানে দেওয়া নাই, নিচে আমরা ধরে নেব নিচে যেটা দেওয়া থাকে এটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এটা পরীক্ষা আসছে, যেমন একবার আসছে এটা, আহারে বেরোচ্ছে, একবার আসছে এটা, দেখো একবার কিন্তু এটা আসছে আমাদের পরীক্ষায় 38তম বিসিএস। এটা না, ওটা পরে বলতেছি উত্তর, আমি তো ব্যাখ্যা দিয়ে উত্তর বলবো, আমি তো আগেই বলবো না। আচ্ছা, একবার এটা আসছিল এরকম 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 আসছিল, এসে বলছে এর মধ্যে নিউটন সংখ্যা কয়টি? এর মধ্যে নিউটন উপরের থেকে নিচেরটা বাদ দিলে যেটা হবে এটা নিউটন, এখানে নিউটন আছে 18টি, অর্থাৎ 35 থেকে। আমাদের মূলটা কিন্তু এরকম দেখতে, কিন্তু জিনিসটা এরকম ছিল। এটাই কিন্তু উপরেরটা ভর সংখ্যা, নিচেরটা প্রোটন সংখ্যা, সরি ক্লোরিন। এটা আমাদের অলরেডি 38তম বিসিএস এটা ছিল, সুতরাং এটা নিয়ে দলগোলা করার কোনো সুযোগ নেই। ও মাই গড, এই 2 ঘন্টা না হয়ে গেছে, এই জন্য তো পাগলি বলছে যে স্যার আপনি মাত্র 3টা কোশ্চেন করাইলেন, কিন্তু আমি তো পড়ান ছাড়া অন্য কোনো কথা বলি না রে বোন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এখান থেকে বের করে নেব, কিভাবে একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইউরেনিয়াম। ইউ কত আছে? 238। এটা হচ্ছে আমাদের ইউরেনিয়াম। ও মাই গড, 238 ইউরেনিয়াম। আর এটার পারমাণবিক বা প্রোটন সংখ্যা হচ্ছে 92। আমরা যদি এটা মুখস্থ, আমরা জানি, তাই এটা কিন্তু বই দেওয়া নাই, আমরা জানি এটা। তাহলে 238 থেকে 92 বাদ দিলে কত থাকে? এখানে কত থাকে? 6, এখানে কত থাকে? 9 আছে কত? 13, কত? 4 না? 4, এখানে 4, এখানে 1, তাহলে এতগুলো নিউট্রন আছে। এখানে প্রোটন আছে 92টা, আর নিউট্রন আছে এতগুলো 146টি। তো যাই হোক, এই যে 146টি নিউট্রন সমৃদ্ধ বা নিউট্রন সংখ্যা বিশিষ্ট যে মৌল, এটার নামও ইউরেনিয়াম, তবে এটা আইসোটোপ ইউরেনিয়াম। তো এই যে আইসোটোপ ইউরেনিয়াম, এই ইউরেনিয়াম দিয়ে আগে শুনে নেব, এটা পাওয়া যায় প্রকৃতিতে। আমরা যে প্রকৃতি থেকে ইউরেনিয়াম পাই, প্রকৃতি নেচার থেকে পাই, এটা আমরা পাই প্রকৃতি থেকে। তো এটা দিয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ করা যায় না।
গুরুত্বপূর্ণ কাজ করা, গুরুত্বপূর্ণ কাজ, সরি শিট, কোনটার মধ্যে গেলাম? এটা 16 নম্বর না, তো হচ্ছে না এখানে, একটু ডাক দিতে হবে, টাস্ক তো গুরুত্বপূর্ণ ইয়ে, একটু ডাক দিতে হবে। আচ্ছা, ভাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, এটাই 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 এটাই, হ্যাঁ থ্যাংক ইউ। ওখানে উনি ইয়ে করতে হবে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা, তো যাই হোক, ইউরেনিয়ামের কাজ লেগে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক করতে পারছি। আচ্ছা, ইউরেনিয়ামের একটু মনোযোগ দেই। ইউরেনিয়ামের ইউরেনিয়ামের যেটা আমরা করেছিলাম ইতোপূর্বে, যে ইউরেনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে, অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এটা আমরা বিয়োগ করলে 238 থেকে 92 বাদ দিলে আমরা কত পাই? 146, এতটা নিউটন সংখ্যা। এই যে এটা এরকম এরকম অবস্থা আমরা পাই থেকে, এটা পাই আমরা প্রকৃতি থেকে, নেচার থেকে পাই, প্রকৃতি। তবে এটাতে গুরুত্বপূর্ণ কাজ হয় না। তাহলে কাজ হয় কোনটা দিয়ে? ওইটা আবার প্রকৃতি থেকে পাই না, এইটা থেকে ওটা বানাই, এটা থেকে আমরা বানাই, এটা থেকে এটাকে বানাই 92 ঠিকই থাকে, এখানে 235 এটা বানাই, এটা বানাই, এটা থেকে বানাই আমরা। আর এটা বানানো দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ। আর এটা প্রকৃতিতে খুবই কম পরিমাণ থাকে, খুবই কম। তাহলে এখানে বলতে প্রাকৃতিক ইউরেনিয়ামের শতকরা কত ভাগ? এটা শতকরা কত ভাগ? তো আমাদের এখানে আইসোটোপ দুটা, একটা আইসোটোপ হচ্ছে 238 ভর সংখ্যা, আর একটা আইসোটোপের ভর সংখ্যা কত আমাদের? 235। তো এখানে আছে 38, এখানে আছে 35। তো এটা আমরা প্রকৃতি থেকে পাই, এটা আমরা প্রকৃতি থেকে পাই, কিন্তু খুবই কম। তাহলে খুবই কম বলতে এখানে এটা যদি ম্যাক্সিমাম পাই, তাহলে ম্যাক্সিমাম উত্তর কোনটা? আমাদের বলছে এইটা আমরা কতটুকু পাই, মানে শতকরা কত ভাগ থাকে। তাহলে এটা শতকরা সর্বোচ্চ থাকে। তাহলে এর মধ্যে সর্বোচ্চ উত্তর কোনটা? এর মধ্যে সর্বোচ্চ উত্তর হচ্ছে এইটা। তাহলে বুঝতে হবে যে আমরা প্রকৃতি থেকে 99.3% এই 238 ইউরেনিয়াম পাই, 238 যে ভর সংখ্যা, এই ইউরেনিয়ামটা পাই। আর যেটুকু পাই সেটা হচ্ছে এইটা। তো এইটা আমাদের কাজে লাগে এটা, কিন্তু এটা পরিমাণ কম পাই। তো আমরা আবার এইটা থেকে আমরা এটাকে তৈরি করতে পারি, এবং এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। দীর্ঘ প্রক্রিয়া কেমন? আপনারা শুনে থাকবেন যে আমেরিকা বারবার ইরানে বলতেছে যে তারা পরমাণু সমৃদ্ধ হচ্ছে। তাহলে পরমাণু সমৃদ্ধ হচ্ছে মানে কি? ইরান পাচ্ছে এটা, কিন্তু এটাকে কাজে লাগাতে পারতেছে না। বছরের পর বছর ইরান এই পরমাণুটাকেই এটাতে রূপান্তর করতেছে। এর জন্য অনেক সময়ের দরকার। তাই ইরান এখন চাইলেও পারমাণবিক বোমা মারতে পারতেছে না,
কারণ তার এখনো এটা এরকম হয়নি, সমৃদ্ধ হয়নি, এটা হতে আরো সময় লাগে, এটা সময়ের দাবি, এটা প্রসেস করতে হয়। ইউরেনিয়ামের কাছে পারমাণবিক আছে, মানে পরমাণু আছে, এবং ইউরেনিয়ামের পরমাণু আছে, কিন্তু সেটা তারা এখন কোনো কাজে লাগাতে পারতেছে না, এখন আছে এই অবস্থায়। এই অবস্থা থেকে এটাকে বানাইতে হবে। আর এটা বানাইতে গেলে যন্ত্র মেশিন কোনো কিছুতে বানানো সম্ভব হয় না, এটা বানাইতে হয় সময় দিয়ে। সেই সময়টা তারা অনেকটা নিয়ে ফেলছে, এখনো হয়তো নিবে। যখন এটা তাদের হাতে চলে আসবে সম্পূর্ণ এই আকারে, তখন তারা বলবে যে এখন আমরা বোমা মারতে পারবো, পারমাণবিক বোমা ফাটাতে পারবো। এই হচ্ছে আমাদের বিষয়। তো যাই হোক, তাহলে ইউরেনিয়াম 238, এটার পরিমাণ এখানে উত্তরে যে সর্বোচ্চ আছে সেটা 99.3%। আর এটার পরিমাণ কম, তবে এই 338 থেকে আমরা 335 বানাতে পারি, কাজে লাগে কিন্তু 335। আশা করি